আমার প্রিয় ছাত্রছাত্রীরা, অবশ্যই তোমরা ভালো রয়েছো এবং তোমাদের ভালো থাকাটাই আমার কামনা। প্রত্যেক দিনের ন্যায় আজও তোমাদের কিছু একটা বিষয় নিয়ে আলোচনার জন্য উপস্থিত হয়েছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কবি জীবনানন্দ দাশের বাংলার মুখ আমি দেখিয়াছি, এই কবিতাটা। যে কবিতাটা কবি জীবনানন্দ দাশ বাংলাদেশের কথা, যে কবিতার মধ্যে স্থান পেয়েছে, বাংলাদেশের প্রকৃতির কথা, বাংলাদেশের নদ নদী, গাছপালা, এগুলোর কথা তার কবিতার মধ্যে স্থান পেয়েছে। এই কবিতাটি এইচএস ফার্স্ট ইয়ারের MIL বেঙ্গলির কোর্সে রয়েছে। তাই প্রত্যেক স্টুডেন্ট যারা রয়েছে, পড়াশোনা করছো এইচএস ফার্স্ট ইয়ারে, যাদের কোর্সে রয়েছে, সেটা আশা করি তোমরা সেটা ভালো করে দেখবে এবং আমার কথাগুলো তোমরা খাতার মধ্যে নোট করবে এবং তারপরে ভালোভাবে বুঝে তারপরে উত্তরগুলো তোমরা নিজেরা করবে। যে উত্তরগুলো রয়েছে, যে কোয়েশনগুলো অনুশীলনীর মধ্যে রয়েছে, সেই কোয়েশনগুলোর উত্তর তোমরা নিজেরা করবে। প্রথমে তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে কবিতাটা, এবং ভালোভাবে যদি বুঝতে পারো তাহলে নিজে যে কোনো উত্তর করতে কোনো অসুবিধা হবে না। তাই আগে লিটারেচার বলো আর অন্য যে কোনো সাবজেক্টই বলো, বিষয়বস্তু আগে তোমাকে ভালোভাবে বোঝার প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীরা, জীবনানন্দ দাশ ছিলেন প্রকৃতি প্রেমী কবি এবং প্রকৃতির কথা, বাংলাদেশের প্রকৃতির কথা, আম, জাম, কাঁঠাল, হিজল, বট, এই যে গাছগুলো রয়েছে আমাদের চির পরিচিত, আমাদের চারপাশে যে গাছগুলো রয়েছে, এই গাছগুলোর আহ, চিত্র, এই গাছগুলোর কথা তার কবিতায় স্থান পেয়েছে। বিভিন্নভাবে তার কবিতায় এগুলো স্থান পেয়েছে। এবং কবি জীবনানন্দ দাশ তার আবার আসি ফিরে যে কবিতাটা রয়েছে, সেই কবিতার মধ্যে তিনি দেখিয়ে দিয়েছেন যে মৃত্যুর পরে যদি তিনি আবার জন্মগ্রহণ করেন তাহলে এই বাংলাদেশেই তিনি জন্মগ্রহণ করবেন। আমরা বাঙালিরা তাকে হয়তো পাখি, হয়তো শালিক, হয়তো চিল, হয়তো শঙ্খ চিল, হয়তো কাক, এইগুলো হয়তো পেঁচা, লক্ষ্মী পেঁচা, এগুলোর মধ্যে হয়তো বা বক, হয়তো হাঁস, এগুলোর মধ্য দিয়েই হয়তো আমরা তাকে এই বাংলাদেশের মধ্যেই হয়তো খুঁজে পাবো। কবি আমাদেরকে বলে গেছেন যে এইগুলোর মধ্যেই তিনি থাকবেন, তার বাংলাদেশের প্রকৃতির মধ্যে, বাংলাদেশের আহ, জীবজন্তুর মধ্যে, বাংলাদেশের বিভিন্ন ছবির মধ্যে কবি রয়ে যাবেন বাঙালিদের হৃদয়ে। এই জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন 1899 খ্রিস্টাব্দের 17 ফেব্রুয়ারি। বর্তমান বাংলাদেশের বরিশাল জেলায় কবি জন্মগ্রহণ করেন এবং তার কবিতায় গ্রাম বাংলার সমস্ত ছবি অত্যন্ত নিখুঁতভাবে তিনি তুলে ধরেছেন। এই কবি বেশি দিন আমাদের মধ্যে থাকেননি। 1954 খ্রিস্টাব্দের 22 অক্টোবর একটা ট্রাম দুর্ঘটনায় তিনি মারা যান। তার বিখ্যাত যে কবিতা বা কাব্যগ্রন্থগুলো হলো, সেটা হলো বনলতা সেন, সাতটি তারার তিমির, জরা পালক, আহ, রূপসী বাংলা, এই কাব্যগ্রন্থগুলো হলো তার বিখ্যাত কাব্যগ্রন্থ। যদি তোমাদের পরীক্ষায় আসে যে কবি জীবনানন্দ দাশের রচিত 4টা কাব্যগ্রন্থের নাম লিখো, আকাশে 7টি তারার তিমির, তারপরে জরা পালক, বনলতা সেন, রূপসী বাংলা, এইগুলো হলো তার বিখ্যাত কাব্যগ্রন্থ। ধূসর পাণ্ডুলিপি, এটা হলো তার বিখ্যাত কাব্যগ্রন্থ। এবং এই কাব্যগ্রন্থের যে কবিতাগুলো রয়েছে, প্রত্যেকটা কবিতায় কবি গ্রাম বাংলার ছবি অত্যন্ত নিখুঁতভাবে তুলে ধরেছেন। আমরা যে কবিতাটি পড়ব, সেই বাংলার মুখ আমি দেখিয়েছি যে কবিতাটি রয়েছে, সেটা রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত। এবং কবি এই কবিতার মধ্য দিয়ে দেখিয়েছেন বাংলার প্রকৃতির কথা, বাংলার ছবির কথা, বাংলার চির পরিচিত গাছের কথা, উদ্ভিদের কথা, যেগুলো আমাদের চারপাশে রয়েছে। কবি জীবনানন্দ দাশের সাথে আমরা তুলনা করতে পারি তারই পূর্ববর্তী কবি, কবি মাইকেল মধুসূদন দত্ত। যে মাইকেল মধুসূদন দত্ত সম্মানের মুহে পড়ে, টাকার মুহে পড়ে নিজের মাতৃভূমি, নিজের বাংলাদেশকে ছেড়ে চলে গিয়েছিলেন ফরাসি দেশে এবং সেখানে গিয়ে ললনা রেবেকাকে বিয়ে করেন এবং তিনি ইংরেজি সাহিত্যে নিজেকে ব্রত করার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কবি যখন দেখলেন যে ইংরেজি সাহিত্য, তার লেখা ইংরেজি
পড়ছে না, তাকে অন্যান্য দেশের পাঠকরা অ্যাভয়েড করছে, তাকে গ্রহণ করছে না, তখন তিনি নিজে অনুশোচনায় দগ্ধ হলেন এবং বাংলাদেশ নিয়ে বিভিন্ন কবিতা লিখলেন। বাংলাদেশের মাটি, বাংলাদেশের নদ, বাংলাদেশের নদী, বাংলাদেশের উদ্ভিদ, এইগুলো নিয়ে তিনি কবিতা লিখতে আবার শুরু করলেন। অর্থাৎ বাঙালির কথা, বাংলাদেশের যে ছবি, যেটা বাস্তব ছবি, সেটাকে যেমন করে মধুসূদন দত্তের বিভিন্ন চতুর্দশপদী কবিতার মধ্যে প্রকাশ পেয়েছে, ঠিক তদ্রূপভাবে কবি জীবনানন্দ দাশের কবিতার মধ্যে প্রকাশ পেয়েছে। তার পরবর্তীতে কবি হলেন কবি জসিমউদ্দিন। কবি জসিমউদ্দিনের কবিতার মধ্যেও পল্লী বাংলার ছবি অত্যন্ত নিখুঁতভাবে প্রকাশ পেয়েছে কবি জসিমউদ্দিনের কবিতায়। তারা কখনো কল্পনার রঙিন পাখায় ভোট দিয়ে কবিতা লিখতে যাননি। তারা যে কবিতাগুলো লিখছিলেন সেগুলো বাংলার চিরপরিচিত পরিচিত প্রাকৃতিক সম্পদের উপর ভিত্তি করেই তারা কবিতা লিখেছিলেন, যেগুলো আমরা আমাদের চারপাশে সবসময় দেখতে পারি। আমি প্রথমে কবিতাটি আবৃত্তি করছি, আশা করি তোমরা প্রত্যেকেই শুনবে আমার কবিতাটা, যেটা আমি আবৃত্তি করব এবং যেটা আলোচনা করব। নিজেরা খাতার মধ্যে নোট করবে এবং বাস্তবে ভালোভাবে পড়াশোনা করবে, যাতে করে পরীক্ষার সময় সেটা সঠিকভাবে লিখতে পারো। আমি প্রথমে কবিতাটা পড়ে নিচ্ছি। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি, কাঁথার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভুঁড়ের দয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বট, কাঁঠালের, হিজলের, অশ্বতের পরে আছে ছোপ। ফণিমনসার যুগে সঠিবনে তাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙ্গা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে। অমনি হিজল বট, তমালের নীল ছায়া, বাংলার অপরূপ রূপ। দেখেছিল বেহুলাও একদিন গাঙ্গুরের জলে বেলা নিয়ে, কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালি ধানের পাশে অসংখ্য অশত বট দেখেছিল। আয় শ্যামার নরম গান শুনেছিল একদিন অমরায় গিয়ে। ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, বাংলার নদী, মাঠ, পাটকুল, ঘুঘুরের মতো তার কেটেছিল পায়। দুটো ভাগে ভাগ করেছেন কবি এখানে। এনেছেন পৌরাণিক সেই কাহিনী, বেহুলার কথা, চাঁদ সদাগরের কথা, লক্ষিন্দরের কথা, মনসা মঙ্গল কাব্যের কথা এখানে এসেছে এবং প্রথম থেকে এসেছে বাংলাদেশের ছবি, বাংলাদেশের কথা। আমি পড়ি, দেখো প্রিয় ছাত্রছাত্রীরা। প্রথমেই তোমরা ভালো করে জেনে নেবে জীবনানন্দের জন্ম কখন হয়েছে, তার মৃত্যু কবে হয়েছে, তিনি কি কি কাব্যগ্রন্থ লিখেছেন, এসব কিছু তোমরা লিখবে। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে চাই না। আমি বাংলার মুখ দেখেছি, আমি বাংলাদেশটাকে দেখেছি, তাই পৃথিবীর অন্যান্য দেশকে আমি আর খুঁজতে যাচ্ছি না। আমার প্রয়োজন নেই পৃথিবীর অন্যান্য দেশকে দেখার, আমার প্রয়োজন নেই পৃথিবীর অন্যান্য দেশের ছবি আমার সামনে নিয়ে আসা, কারণ আমি বাংলার মুখ দেখেছি। তাই পৃথিবীর অন্যান্য দেশকে দেখার আমার কোনো প্রয়োজন নেই, কারণ সমস্ত ছবি, সমস্ত কিছু এই রয়েছে আমার বাংলাদেশে। সমস্ত আনন্দ, সমস্ত সুখ, সমস্ত কিছু আমার বাংলাদেশে রয়েছে। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি, কাঁথার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দয়েল পাখি। দয়েল পাখি বাংলাদেশের জাতীয় পাখি। অন্ধকারের মধ্যে আমি দেখি ডুমুর গাছের বড় পাতার নিচে, ডুমুর গাছের পাতাগুলো খুব বড় বড়, ডুমুর গাছের বড় পাতার নিচে বসে আছে বুড়ের দয়েল পাখি। ডুমুর গাছের সেই চিরপরিচিত ডুমুর, যে ডুমুর গাছের পাতার নিচে বসে আছে বুড়ের দয়েল পাখি, আমি দেখেছি। তাই আমি অন্য দেশেরকে আর দেখার প্রয়োজন নেই,
অন্য দেশের রূপকে আমার দেখার প্রয়োজন নেই, কারণ এই বাংলাদেশের সমস্ত রূপ, সমস্ত সৌন্দর্য আমার চোখের সামনে। কারণ আমি দেখেছি এই বাংলাদেশের মধ্যেই রয়েছে ভোরের দয়াল পাখি, এই বাংলাদেশের মধ্যেই রয়েছে ডুমুর গাছের সেই পাতা। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, সব দিক দিয়ে শুধু পাতার পাতা, পল্লবের স্তূপ। কি কি গাছ আছে? জাম, বট, কাঁঠালের, হিজলের, অশ্বত্থের পরে আছে চুপ। জাম গাছ, হিজল গাছ, কাঁঠাল গাছ, অশ্বত্থ গাছ, সবগুলো বট গাছ, সব চতুর্দিকে রয়েছে। আমি চেয়ে দেখি সবগুলোর পাতারা যেন নাচানাচি করছে। সমস্ত বাংলাদেশ জুড়ে রয়েছে জাম গাছের ছবি, কাঁঠাল গাছের ছবি, হিজল গাছের ছবি, বট গাছের ছবি, অশ্বত্থের গাছের ছবি। আমি যেদিকে তাকাই আমি সেদিকেই সেটা দেখি। এই পাতাগুলো যেন নাচানাচি করছে, এই পাতাগুলো যেন ঘোরাঘুরি করছে। এই বাংলাদেশের এই ছবির কথা কবি এখানে তুলে ধরেছেন। যে আমি চারিদিকে যখনই চেয়ে দেখি, দেখি আমি কি, যে পল্লবের স্তূপ রয়েছে, পাতা রয়েছে প্রচুর। কিসের পাতা? জাম গাছের পাতা, বট গাছের পাতা, কাঁঠালের পাতা, হিজলের পাতা, অশ্বত্থ গাছের পাতা, সব দিকে রয়েছে। আর তারই মধ্যে ডুমুরের পাতার নিচে বসে আছে ভোরের সেই দোয়েল পাখিটা। এটা তো বাংলাদেশের ছবি, অন্য দেশে আমি সেটা খুঁজে পাবো না। তাই অন্য দেশের রূপ আর আমার দেখার প্রয়োজন নেই। আমি যে রূপ দেখছি বাংলাদেশের, তাতেই আমি মুগ্ধ। কবি বলছেন, বাংলাদেশের যে রূপ আমি দেখেছি তাতেই আমি মুগ্ধ। এই পৃথিবীর অন্য দেশের রূপ আমি আর দেখতে বা খুঁজতে যাব না। কারণ এই দেশেই রয়েছে জাম গাছ, এই দেশেই বট গাছ, এই দেশে কাঁঠাল গাছ, এই দেশেই হিজল গাছ, এবং এই দেশেই অশ্বত্থ গাছ। এই গাছেই রয়েছে ডুমুর গাছ, যে ডুমুর গাছের পাতার নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। ফণিমনসার যুগে সাথীবনে তাদের ছায়া পড়িয়াছে। ফণিমনসা আরেক ধরনের কাঁটাযুক্ত গাছ, তার যুগের মধ্যে এই গাছগুলোর ছায়া পড়েছে ফণিমনসার যুগের মধ্যে। এগুলো এমন বড় হয় না, কাঁটাযুক্ত সেই ফণিমনসা গাছ এক ধরনের ঔষধি গাছ। ফণিমনসার যুগের মধ্যে এই গাছগুলোর ছায়া পড়েছে। কোন গাছগুলোর? কাঁঠাল গাছের, বট গাছের, হিজল গাছের, অশ্বত্থ গাছের, এই এই সব জাম গাছের, এই সবগুলোর ছায়া যেন ফণিমনসার জুফের মধ্যে পড়েছে। আমি সেটা দেখতে পাচ্ছি। তাই পৃথিবীর অন্য দেশে গিয়ে অন্য রূপ দেখার আমার কোনো প্রয়োজন নেই। মধুকর ডিঙ্গা থেকে না জানি কবে সে চাঁদ চম্পার কাছে, অমনি হিজল বট তমাল নীল চালায় বাংলার রূপ, বাংলার বাংলার অপরূপ রূপ। আবার সে মধুকরের কথা এখানে এসেছে। মধুকরের কথা চম্পকনগরে, সেই মধুকর চম্পকনগরে, সেই মধুকর সদাগর, সেই ব্যবসায়ী, সেই বণিক চম্পকনগরে, সেই মধুকর যে ডিঙ্গি, যেটা সেই নৌকা, সেই নৌকার নাম ছিল মধুকর ডিঙ্গি বা নৌকা। সেই নৌকা নিয়ে ব্যবসা বাণিজ্য করতেন, সেটা আমার চোখে দেখতে পাচ্ছি। এবং সেটা মনসামঙ্গল কাব্যের মধ্য দিয়েই এসেছে সেখানে। যে চম্পকনগরের চন্দ্রধর বণিক জন্মগ্রহণ করেছিলেন এটা জানেন। এবং চম্পকনগর একটা নগর, সেটা বাংলাদেশের, এবং তার মধ্যে সেই নৌকা নিয়ে চাঁদ সদাগর ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন। চাঁদ সদাগর বাংলার বিশিষ্ট বণিক, বাংলার উচ্চ সারির, প্রথম সারির এক বণিক। সেখানে মধুকর ডিঙ্গি নিয়ে, মধুকর একটা ডিঙ্গির নাম, সেই মধুকর ডিঙ্গি বা নৌকা নিয়ে তিনি ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন, সেটা দেখতে পাচ্ছি। দেখেছিল বেহুলাও একদিন গাঙ্গুরের জলে ভেলা নিয়ে। মনসামঙ্গল কাব্যের মধ্যে এসেছে, দেখানো হয়েছে যে দেবী মনসা মর্তে পূজা প্রচারের জন্য তিনি চাঁদ সদাগরকে অনুরোধ করেছিলেন যে চাঁদ, তুমি আমার মর্তে পূজা প্রচার করো। যদি চাঁদ সদাগর ছিল বণিক সম্প্রদায়ের একেবারে উন্নত মানের অভিজাত শ্রেণী,
কারণ চাঁদ সদাগর যদি সেখানে মর্তে মানে পৃথিবীতে যদি দেবী মনসার পূজা চালু করেন, তাহলে অন্যান্যরা দেবীর পূজা প্রচার করবে, পুজো করবে। দেবী কিন্তু চাঁদ সদাগরকে বলেছিলেন যে তুমি মর্তে আমার পুজো করতে হবে। চাঁদ সদাগর বললেন যে না, আমি মর্তে তোমার কোনো নারী দেবতার পুজো আমি করব না। আমি শিবের উপাসক, আমি শিব ভক্ত, আমি কোনো নারী দেবতার পুজো আমার দ্বারা সম্ভব নয়, আমি করব না। মধুকর এই চাঁদ সদাগর ছিলেন সেই চম্পকনগরের এক অভিজাত সম্প্রদায়ের একজন বণিক, খুব বড় একজন ব্যবসায়ী এবং খুব প্রতাপশালী তিনি ছিলেন। তিনি যেটা করতেন মানুষ সেটাই করত, তাকে তার কথা শুনত। তো দেবী চাইলেন যে চাঁদ সদাগরকে দিয়ে যদি আমি আমার পুজো প্রচার করতে পারি, তাহলে অন্যান্যরা অনুসরণ করে পুজো প্রচার করবে। কিন্তু কোনো অবস্থায় চাঁদ রাজি হলেন না। তিনি বললেন না, আমি শিবের ভক্ত, আমি শিবের পুজো করি, আমি তোমার পুজো করতে পারবো না, নারী দেবতার কোনো পুজো আমি করব না। এই অনুযায়ী তিনি প্রতিজ্ঞাবদ্ধ হলেন। দেবীও না কিন্তু ছাড়লেন না। দেবী বললেন যে যদি তুমি আমার পুজো না করে, আমি তোমার উপর প্রতিশোধ নেব। তাই চাঁদ সদাগরের যারা ছেলেরা ছিল, যে কজন যারা ছিল ছেলে, তাদের প্রত্যেককেই বিয়ের বাসর রাত্রিতে তার কান নাক দিয়ে দেবী তাদেরকে দংশন করালেন। সর্বকনিষ্ঠ যে ছেলে তিনি হলেন লক্ষিন্দর। লক্ষিন্দর বেহুলাকে বিয়ে করলেন এবং বেহুলাকে বিয়ে করার পর বিয়ের আগেই, এই বাসর রাত্রির আগেই চাঁদ সদাগর বিশ্বকর্মাকে দিয়ে এমন একটা ঘর তৈরি করলেন লোহা দিয়ে, যে ঘরের ভিতর কোনো অবস্থায় কোনো সাপ যাতে ঢুকতে না পারে, এরকম একটা ঘর তৈরি করলেন। তো লক্ষিন্দর স্ত্রীকে নিয়ে আছেন বাসর রাত্রিতে, বিয়ের পরে রাত্রিতেই তিনি রয়েছেন সেখানে স্ত্রীকে নিয়ে। এমন সময় দেবীকে দৌড়লেন বিশ্বকর্মাকে যে তোমাকে ছিদ্র করে দিতেই হবে, কারণ আমি যেটা কথা বলেছি সেটা আমার করতেই হবে। আমি তাদের কোনো ছেলেকে পৃথিবীতে আমি রাখবো না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে বিশ্বকর্মা এসে একটা ছিদ্র করে দেন, যাতে করে সেখান দিয়ে কাল নাগ বা সাপ ঢুকতে পারে। মনসার সেই সাপ ঢুকে গিয়ে লক্ষিন্দরকে ছুবল মারতে পারে। রাত্রিবেলা এসে রাত্রিবেলা এসে যখন সেই বিশ্বকর্মা ছিদ্র করছিলেন, তখন চাঁদ সদাগর বলছিলেন কিসের তুমি এখানে আওয়াজ করছো কেন? বিশ্বকর্মা বলেছিলেন, একটু মিথ্যা বললেন যে একটা ছিদ্র রয়ে গিয়েছিল, আমি সেটা বন্ধ করছি। দেখা গেল ওই রাত্রিতেই, তার আগে ঘটেছে কি, চাঁদের অনেকটা নৌকা, সেই সম্পদের নৌকা, জাহাজ নৌকা, এগুলো তিনি ক্রোধে রাগে দেবী মনসা সেগুলো সাগরের নিচে বা নদীর নিচে ডুবিয়ে দিয়েছিলেন, যাতে করে তিনি তাকে নিঃস্ব করে দিতে পারেন। কারণ চাঁদ বলেছেন দেবীর পুজো মর্তে বা পৃথিবীতে করবেন না, এর জন্য দেবী তার উপর খুব রুষ্ট হয়েছিলেন। এই কারণে তিনি সেটা করলেন, আর সব ছেলেদেরকে কাল নাক দিয়ে বাসর রাত্রিতে দংশন করাচ্ছেন। লক্ষিন্দরকে এসে কাল নাক দংশন করলো। এখন বেহুলা কি করলেন, এই কথাটা এসেছি এখানে। দেখেছিল বেহুলাও একদিন গাঙ্গুরের জলে বেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর তলায়, যখন তার স্বামীকে কাল নাগ দংশন করে দিয়েছে, তখন বেহুলা করলেন কি, কলার বেলায় করে স্বামী লক্ষিন্দরকে নিয়ে স্বর্গে গিয়ে পৌঁছলেন। কবি বলছেন এটা আমরা দেখেছি যে কলার বেলায় নদীতে করে নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না রাত যখন শেষ হয়ে গেছে, মরে গেছে, অন্ধকার রাত্রিতে বেহুলা কলার বেলায় করে তার স্বামীকে নিয়ে চলছে অমরায় স্বর্গে। সোনালী ধানের পাশে অসংখ্য অশ্বত বট দেখেছিল। বেহুলা যেতে দেখেছিল সেই রাস্তায় যারা নদীর পাশে যে ধান গাছগুলো রয়েছে, সোনালী ধানগুলো রয়েছে, তারা দেখেছিল অশ্বত গাছ, দেখেছিল বট গাছ, যে মৃত স্বামীকে কলার বেলায় করে বেহুলা কিভাবে স্বর্গে নিয়ে যাচ্ছেন।
শ্যামার নরম গান শুনেছিল একদিন অমরায় গিয়ে। সেখানে গিয়ে স্বর্গে গিয়ে তিনি ইন্দ্রের সভায় গান গেয়েছিলেন। বেহুলা নৃত্য করেছিলেন খঞ্জনা পাখির মতো, একেবারে একটা পাখির মতো তিনি চিহ্ন খঞ্জনার মতো যখন নেচেছিল ইন্দ্রের সভায়, ইন্দ্রের রাজসভায় বেহুলা নৃত্য করে তাকে ভুলিয়েছিলেন যে আমার স্বামীর জীবন আমাকে ফিরিয়ে দাও। বেহুলার নৃত্যে দেখে ইন্দ্রের সভায় যখন তিনি নৃত্য করেছিলেন, শ্যামার নরম গান, সেই শ্যামাও এক ধরনের পাখি, সেই গান গেয়ে নৃত্য করে তিনি তুষ্ট করেছিলেন। আর এই সব কিছু দেখেছিল বাংলার নদী, মাঠ, কাঠ, বাংলার অশ্বত্থ গাছ, বট গাছ, বাংলার ধান, বাংলার পাখি, সবাই দেখেছিল বেহুলার সেই স্বর্গের এই অবস্থাটা। তারপরে ইন্দ্র তুষ্ট হয়ে লক্ষিন্দরের জীবন ফিরিয়ে দিলেন এবং তিনি বেহুলাকে বললেন, আমি ফিরিয়ে দেব তোমার স্বামীর জীবন, কিন্তু তুমি মরতে গিয়ে একটা কাজ করতে হবে। বেহুলা বললেন, কি কাজ? যে মরতে গিয়ে তোমার শ্বশুর তাজ সদাগরকে দিয়ে মনসার পুজো প্রচার করাতে হবে। বেহুলা রাজি হয়ে স্বামীকে নিয়ে ফিরিয়ে আসলেন। তিনি এসে বাড়িতে এসে তার শ্বশুরকে বললেন যে আপনি দেবী মনসার পুজো করতে হবে। শ্বশুর রাজি হলেন, বললেন ঠিক আছে, আমি ডান হাতে শিবের পুজো করি, ওই হাতে করব না, আমি বাম হাতে দেবী মনসার পুজো করব। তারপরে চাঁদ সদাগর বাম হাতে দেবী মনসার পুজো শুরু করলেন পৃথিবীতে এবং এই থেকেই মনসার পুজো চালু হলো। এবং তারপরে চাঁদ সদাগরের যত সম্পত্তি নদীর তলায় ডুবিয়ে গিয়েছিল, তার ছেলে যারা যারা মারা গিয়েছিল প্রত্যেকেই জীবন ফিরে পেল। যে সম্পত্তিগুলো, যে নৌকাগুলো, যে জাহাজগুলো নদীর তলায় ডুবে গিয়েছিল, সেই নৌকাগুলো আবার ভেসে উঠল। অর্থাৎ চাঁদ সদাগর তার হারানো সমস্ত সম্পদ, তার হারানো ছেলেদের জীবন সব কিছু ফিরে পেলেন শুধুমাত্র দেবীকে, দেবী মনসাকে বাম হাতে পুজো দেওয়ার জন্য। দেবী সন্তুষ্ট হলেন এবং দেবী সন্তুষ্ট হয়ে তার সব ছেলেদেরকে তিনি ফিরিয়ে দিলেন, তার সমস্ত সম্পত্তিকে তিনি ফিরিয়ে দিলেন। এই গেল মনসা মঙ্গলের কাহিনী। এবং এই মনসা মঙ্গলের একটা অংশ কবি জীবনানন্দ দাশ এখানে এনেছেন, যে সেই সময়ও বেহুলা যখন নদী দিয়ে গিয়েছিল খোলার বেলায় করে তার স্বামীকে নিয়ে, সেই সময় বাংলার নদ নদী, বাংলার গাছপালা সবাই দেখেছিল আর কেঁদেছিল। বেহুলা যখন গিয়ে স্বর্গে গিয়ে নেচেছিল খঞ্জনা পাখির মতো, শ্যামা পাখির মতো যেরকম গান গেয়েছিল, সবাই তখন দেখেছিল, বাংলাদেশের সব কিছু দেখেছিল। এই শেষ আমাদের কবিতাটা। ভালো করে তোমরা শুনবে, প্রথম থেকে শেষ পর্যন্ত বারবার শুনবে, শুনে নিজেরা খাতার মধ্যে সেটা নোট করবে। তারপরে দেখবে অবশ্যই তুমি পারছো, সেটা উত্তরটা তোমার দ্বারা একেবারে সহজ হয়ে যাবে। এবং এটা শুধুমাত্র যে এইচএস ফার্স্ট ইয়ারে তা নয়, এটা ডিগ্রি কোর্সেও রয়েছে, ডিগ্রির কোর্সেও রয়েছে। তাই যারা সেকেন্ড ইয়ারের ছাত্র আছো, যারা ছাত্রছাত্রীরা আছো, প্রত্যেকেই পড়বে, কারণ সেম কবিতাটা ডিগ্রির কোর্সেও গিয়ে তোমরা পাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, জীবনে সুন্দরভাবে চলো, ভালো করে রেজাল্ট করো, জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলো, নিজের মা বাবাকে সম্মান করো, তাদের কথা শুনবে, ভালো থাকবে, রেগুলার পড়াশোনা করবে, রেগুলার ক্লাস করবে। বিভিন্ন যারা শিক্ষা প্রতিষ্ঠানে যারা পড়াশোনা করছো, রেগুলার ক্লাস করবে, আমার কথাগুলো ভালো করে শুনবে। আজ এই পর্যন্তই। কাল আবারও কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।